দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঢালি। প্রযুক্তির এই যুগে যেমন বেড়েছে ব্যবসার পরিধি, ঠিক তেমনই বেড়েছে নিরাপত্তার ঝুঁকি। ভুয়া, হ্যাকিং, এমনকি কন্টেন্ট চুরির মতো ঝামেলায় পড়ছে উদ্যোক্তারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, নতুন উদ্যোক্তা কিংবা যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তারা কিভাবে তাদের ব্যবসাকে নিরাপদে রাখবেন? আজ এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছে ইমরান আহমেদ। থ্যাংক ইউ। আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো। ভাই, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, ডিপিডিসি দিয়ে ব্র্যান্ড প্রোটেকশন কিভাবে হবে? ডিপিডিসি মানে আমরা সবাই বুঝি যে ডোমেন বেস ডেটা এন্ড কন্টেন্ট। ডিপিডিসি আসলে জিনিসটা কি, এটা আগে সবার বুঝতে হবে। যারা আসলে এই সেক্টরে কাজ করে, তাদের অনলাইন সেক্টরে, তাদেরকে আগে আসলে বুঝতে হবে যে ডিপিডিসি কি। ডিপিডিসি হচ্ছে যেমন আপনার যে নামে একটা ব্র্যান্ড আছে, সেই নামে আরেকটা ব্র্যান্ড ওপেন করা যাবে না। সেটা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে হোক, সেটা গুগলে হোক, সেটা ফেসবুক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক, সে এক্স্যাক্ট নামে ওপেন করা যাবে না। যদি পরে 1 2 3 দেয়, দ্যাটস ডিফারেন্ট থিং। এটা হচ্ছে ডিপিডিসি একটা প্রথম উপকার। আর ডিপিডিসি আসলে হচ্ছে একটা পেপার যেটা বিআরটি এর থেকে দেওয়া হয় বা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, যে আপনি হচ্ছে এই ব্র্যান্ড আপনারই এবং এটা লোগোর ওনার আপনি। যেমন বড় বড় ব্র্যান্ড যেগুলো হচ্ছে নাইক, পুমা, অ্যাডিডাস, তারপর হচ্ছে অন্য যেগুলো ব্র্যান্ড আছে, তারা দেখবে যে তাদের পেজের লোগোটা কখনো চেঞ্জ করে না, কারণ সেটা হচ্ছে ডিপিডিসির আন্ডারে রেজিস্টার্ড বা তাদের কান্ট্রির সিস্টেমে রেজিস্টার্ড। তো এই জন্য হচ্ছে ওইটার লোগো আর ব্র্যান্ড কখনো চেঞ্জ হয় না বা ঠিক আছে। আর ওইটা হচ্ছে, আর ডিপিডিসির নিয়মটা হচ্ছে যে আপনার যে লোগোটা আছে, সেই লোগোটা হচ্ছে আপনি ডিপিডিসির মধ্যে দিবেন। তারা হচ্ছে এটাকে একটা ধরনের উপস্থাপনা করবে বা ইয়ে করবে, করার পর এটাকে তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনার ট্রেড লাইসেন্সের সাথে, নামের সাথে এই লোগোটাকে আপনার নামে ভেরিফাই করে দিবে, এই ওটা অন্য কেউ ইউজ করতে পারবে না। এটা হচ্ছে ডিপিডিসির প্রথম রুলস। যারা হচ্ছে আসলে অনলাইন পেজে ব্যবসা করে বা যে কোনো সেক্টরে ব্যবসা করে, তারা ব্যবসায় নামার আগে অবশ্যই এই পদ্ধতি মাস্ট ফলো করা তাদের উচিত, যেটা হচ্ছে লিগ্যাল ওয়ে। ঠিক আছে। আচ্ছা, রাইটস ম্যানেজার কি? আচ্ছা, রাইটস ম্যানেজার হচ্ছে যেমন আপনি এখন ধরেন নাইক ব্র্যান্ডের মালিক ফর এক্সাম্পল, এখন আপনি আপনার জুতার অনেক সুন্দর সুন্দর প্রোডাকশনের ভিডিও মেক করতেছেন, কিন্তু এই ভিডিওগুলা আমি ধরেন বাংলাদেশে থাকি, আমি এই ভিডিওগুলো কপি করতেছি, একদম সেম টু সেম আপনার ভিডিওটাই জাস্ট একটু এডিট করে আমি এটাকে কপি করে হচ্ছে আমার কাছে ইউজ করতেছি। এখন লস কার হচ্ছে বলেন? যে প্রকৃত ওনার তার। রাইট। যেমন আজকে যদি আমাদের এই ডেইলি ক্যাম্পাসের কন্টেন্টটা কেউ যদি ধরেন কপি করে তার পেজে প্রমোশনের জন্য ইউজ করে সেলের জন্য, তাহলে প্রফিট কার? তার, বাট লস কিন্তু ইনিশিয়াল আমাদের। রাইটস ম্যানেজার ফেসবুকে ইনভেন্ট করা হয়েছে এই জন্য যে আপনি আপনার কন্টেন্ট বা ইমেজ এটাকে প্রোটেক্ট করবেন। যেমন দেখা গেল অনেক সময় দেখা যায় যে কিছু আপদের অনেক ছবি দেখা যায়, আসলে উনি ওইটা না, কিন্তু ওনার ছবি ওই ফেসবুক প্রোফাইলে আছে বা পেজে আছে। তখন আপনি রাইটস ম্যানেজার যদি অ্যাপিল করা থাকে আপনার ব্র্যান্ডস বা আপনার নিজের পার্সোনাল প্রোফাইলের যত ইমেজ আর ভিডিওগুলা, তাহলে ওটা অন্য কেউ ইউজ করতে পারবে না। ইউজ করার সাথে সাথেই ফেসবুক নিজে ক্রিয়েটরের লোগো বসাই দিবে যে আপনি আসল রাইটস ম্যানেজার, ওনার হচ্ছে উনি, বা একটা কপিরাইট স্ট্রাইক চলে যাবে অটোমেটিক। এটা ফেসবুক অটোমেটিক সিস্টেম। রাইট। যেমন ইউটিউবে আপনি সেম কন্টেন্ট কপি করলে বা আপলোড করলে কিন্তু কপিরাইট একটা স্ট্রাইক চলে যায়, ঠিক আছে, বা আপনি স্ট্রাইক দিতে পারেন। এরকমই হচ্ছে সেম, এটা কি রাইটস ম্যানেজার বলে। এটা সবারই মনে করি যত বড় বড় ব্র্যান্ড আছে, সিকিউরিটি এবং সাইবারের থেকে হচ্ছে প্রোটেক্ট থাকার জন্য, অ্যাটাক থেকে প্রোটেক্ট থাকার জন্য 100% তাদেরকে এই রাইটস ম্যানেজার অ্যাপিল ব্যবহার করতেই হবে। না হলে তারা প্রোটেক্টেড থাকতে পারবেন, তাদের ভিডিও, তাদের সব কিছু চুরি হতে থাকবে, বাট তারা জানবে না, অজান্তে এগুলো হতে থাকবে এবং এটার দ্বারা মানুষ সেল করে তাদেরকে ডুবাইতে থাকবে। ঠিক আছে। ভাই, কপিরাইটস ওন্ড কি? আচ্ছা, কপিরাইটস ওন আর রাইটস ম্যানেজার কিছুটা সেম, বাট কপিরাইটস ওনের আরেকটা ট্রিক হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, তারপর হচ্ছে গুগল বলেন, প্রতিটারই আলাদা একটা কপিরাইটস এর লিঙ্ক আছে, যেটার দ্বারা আপনি আপনার ভিডিওর ক্লেম করতে পারবেন যে এটা আমার মালিক। ঠিক আছে। বাট রাইটস ম্যানেজার কিন্তু ক্লেম করা যায় না, রাইটস ম্যানেজার অটোমেটিক্যালি কাজ শো করে, অটোমেটিক্যালি ক্রিয়েটরের নিচে লোগো বসায় দিবে বা ইমেজ বসায় দিবে বা নাম বসায় দিবে যে এটা ওনার মালিক। যেমন দেখবেন যে আপনি যদি সিবি মুভি বা হচ্ছে বঙ্গ, এদের কোনো একটা ভিডিও যদি কপি করে আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করেন, দেখবেন সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে যে দিস ভিডিও বিলংস টু বঙ্গ, কারণ তার রাইটস ম্যানেজার অ্যাপিল করে রাখছে। আর কপিরাইট হচ্ছে যেটা আপনি নিজে বসে বসে ধরেন দিতেছেন আর কি, যে এটা আমার ভিডিও, এটা আমার ভিডিও, এটা আমার ভিডিও, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবকে জানাচ্ছেন আর কি যে ভিডিও বিলংস টু মি। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো, ইম্পারসোনেট রিপোর্ট থেকে একজন ব্যক্তি কিভাবে বাঁচবে? আচ্ছা, এই পুরো সোশ্যাল নেটওয়ার্কে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইম্পারসোনেট রিপোর্ট। আপনি যদি এই ব্র্যান্ড প্রোটেকশন না করেন, রাইটস ম্যানেজার অ্যাপিল না করেন, আপনি ইম্পারসোনেট রিপোর্টেড হবেনই মাস্ট, বিকজ আপনার কে খারাপ চাই এটা আপনি কখনো জানেন না।
ঠিক আছে? যেমন আপনার নামে যদি এখন একটা ফেসবুক আইডি ওপেন হয় যেটা আপনি জানেনই না যেটা এক্সিস্ট করে, তো তখন যদি আপনার সেই ফেসবুক আইডিতে আমি রিপোর্ট করি অ্যাজ আ বিং আ রিয়াল লাইক সানজানা ঢালি, ঠিক আছে, তাহলে কি হবে, আপনার যে রিয়াল এটা ফেসবুক দেখবে না, আপনার আইডিটা ডিসেবল করে দিবে, যেটা সবচেয়ে ব্যাড প্রবলেম। এরকমভাবে অনেক বড় বড় ব্র্যান্ডের 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়নের পেজও ব্যান্ড হয়ে গেছে এই ইম্পারসোনেট রিপোর্টে, বিকজ তারা ওই ব্র্যান্ড প্রোটেকশনটা নেয় নাই। ব্র্যান্ড প্রোটেকশন নেওয়ার কারণই হচ্ছে ইম্পারসোনেট থেকে ফ্রি থাকা। তখন ফেসবুক মানে যাচাই করে যে আসলে কোনটা রিয়াল। তখন যখন দেখে আপনার ব্র্যান্ডটা এখানে প্রোটেক্টেড তাদের আন্ডারে বা রেজিস্টার্ড, তখন যে পেজটা রিপোর্ট করতেছে আপনাকে ইম্পারসোনেট, তার পেজটা ডিসেবল করে দেয়। রিয়াল ওনারকে কখনো ডিসেবল করে না। এখন অনেকে ভাবে যে মেটা সাবস্ক্রিপশন নিলে, যেমন $14 $16 $100 মেটা সাবস্ক্রিপশনের ব্লুটিক, এটা যদি তারা নেয় তারা ইম্পারসোনেট থেকে মানে বেঁচে যাবে, বাট এটা আসলে হয় না। আপনি যদি ব্লুটিকও নেন, আর আমি ধরেন আপনার নামে একটা ধরেন ফেক পাসপোর্ট বানাইলাম, মানে আমি একটা আইডি ওপেন করে সেই পাসপোর্ট আপলোড করে আমিও হচ্ছে ইম্পারসোনেট থেকে নিয়ে নিলাম আর কি, ধরেন ব্লুটিক নিয়ে নিলাম, আমিও ব্লুটিক নিচ্ছি, বাট আইডি নাম কিন্তু সেম, সানজানা ঢালি উইথ আপনিও, আমিও সানজানা ঢালি। হ্যাঁ আমি ফেক, বাট আমার আইডি তো ব্লুটিক আছে, বাট আইডি নাম কিন্তু কি সেম। তখন কি হবে, ব্লুটিক কাজ করবে না, ফেসবুক মেটা সাবস্ক্রিপশনের যে প্রোটেকশন এটা কাজ করবে না। বাট যদি আপনি ব্র্যান্ড প্রোটেকশন নিয়ে রাখেন তাহলে এটা কাজ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে একজন উদ্যোক্তা আসলে নিজের ব্র্যান্ডকে কিভাবে প্রোটেক্ট করবে সে বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।